দীপু, তুমি কি জানো এই শহরের সবচেয়ে সুন্দরী আর বড়লোক মেয়েটা তোমার জন্য কতটা পাগল? এই নাও, এই লিলি ফুলগুলো তোমার ওই শান্ত স্বভাবের সাথে একদম পারফেক্ট। আই লাভ ইউ দীপু। আজ থেকে তুমি শুধু আমার। দীপু, আপনার কি চোখের মাথা খারাপ হয়েছে, নাকি আমি দেখতে লিলি ফুলের মতো নরম? হ্যাঁ, আপনি কে? দীপু কই? আর আপনার গলা তো দীপুর মতো মিষ্টি না। আবার এই শার্টটা, এটা তো দীপু পরতো, সেজন্যই আমি। আমি আকাশ, দীপুর ছোট ভাই। আর যে সাদা শার্টটা দেখে আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, ওটা কাল রাতে দীপু ময়লা করে ফেলে রেখেছিল বলে আজ আমি কেচে ইস্ত্রি করে পরে বেরিয়েছি। এখন বলেন, রাস্তার মাঝখানে এভাবে আমাকে প্রপোজ করার সাহস পেলেন কোত্থেকে? লজ্জা করে না? আর দীপুকে চেনেন কি করে আপনি? লজ্জা? লজ্জা তো আপনার হওয়া উচিত। আমার মতো এক রাজকন্যার কাছ থেকে লিলি ফুল পেলেন, আপনার তো ধন্য হওয়া উচিত ছিল। আর আপনি আমাকে ধমকাচ্ছেন? শোনেন মিস্টার, আমি নদী, এই শহরের বিখ্যাত ব্যবসায়ী আরমান সাহেবের একমাত্র মেয়ে। বড়লোক বাপের মেয়ে বলে কি রাস্তাঘাটে যাকে তাকে প্রপোজ করার লাইসেন্স পেয়ে গেছেন? এখন ধরা খাওয়ার পর তো সবাই এটাই বলে, আপনাকে না অন্য একজনকে করতে আসছিলাম। কেন? প্রেম কি বাজারের শাকসবজি নাকি, যে একজনকে না পেলে অন্যজনকে দিয়ে কাজ চালিয়ে নেবেন? ফাজিল মেয়ে কোথাকার! মুখ সামলে কথা বলেন। আমি দীপুকে ভালোবাসি। আমি তো ভেবেছি দীপু আসছে। আপনাদের হাইট আর এই ড্রেসটা দেখে আমি কনফিউজড হয়ে গেছি। সরি, জাস্ট আ মিস্টেক। মিস্টেক? নিজের বয়সের দিকে তাকান। দীপু আপনার চেয়ে কত বড় জানেন? ও শান্ত, পড়াশোনা নিয়ে থাকে। আর আপনি, দেখে তো মনে হয় সারাদিন আয়নার সামনে মেকআপ নিয়ে থাকেন আর ছেলেদের পেছনে ফুল নিয়ে ঘোরেন। এই মেয়ে আসছে আমার ভাইকে পটাতে। বাড়ি যান, গিয়ে পুতুল খেলেন। রাজপুত্রের স্বপ্ন দেখা বন্ধ করেন, পিচ্ছি। পিচ্চি? আপনি আমাকে পিচ্চি বললেন? আমি কলেজের গণ্ডি পার হয়েছি ঠিকই, কিন্তু প্রেমের বয়সে কোনো সীমা নেই। আর আপনি আমাকে পিচ্চি বলছেন? আমি আর দীপু সমবয়সী, তবে আপনাকে দেখে মনে হচ্ছে পিচ্চি আপনি নিজেই। আপনি যেহেতু দীপুর ছোট, তবে আমারও ছোট। আমি আপনার সিনিয়র। সম্মান দিয়ে কথা বলুন। আর হ্যাঁ, আপনার ভাই দীপুকে আমি ছাড়ছি না। সে আমার নীল পরী, থুক্কু। ও আমার রাজকুমার। আপনি তো একটা সাক্ষাৎ ডাইনি, মানে সাক্ষাৎ গুন্ডা। কি সব বলে, পাগল নাকি? আমি গুন্ডা নাকি সেটা পরে বুঝবেন। খবরদার, আমার ভাইয়ের আশেপাশে যেন আপনাকে না দেখি। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান অনেক বেশি। আপনার মতো লোভী আর প্লে গার্ল টাইপ মেয়েদের আমি চিনে রেখেছি। লোভী? আমি আপনাকে দেখে নেব। এই আকাশ চৌধুরী, সরি আকাশ, যাই হন না কেন, আমি দীপুকে জয় করেই ছাড়বো। আর আপনাকে বুঝিয়ে দেব এই সিনিয়র মেয়েটা যখন কারোর পিছে লাগে তখন তার অবস্থা কি হয়। বাংলা সিনেমা বেশি দেখেন নাকি? যত সব। শহরের এক অভিজাত এলাকার ঝকঝকে রাস্তা, রাস্তার পাশে একটি দামি স্পোর্টস কার দাঁড় করানো। গাড়ির বনেটের উপর হেলান দিয়ে দাঁড়িয়েছিল নদী, পরনে দামি ডিজাইনার টপস আর জিন্স, চোখে কয়েক হাজার টাকার সানগ্লাস, হাতে একটা দামি পারফিউমের বক্স আর এক গুচ্ছ সাদা লিলি ফুল। নদীর হার্টবিট আজ মিউজিক প্লেয়ারের বেজের মতো ধকধক করছে। আজ সে তার স্বপ্নের রাজকুমার দীপুকে নিজের মনের কথা বলবেই। সামনে থেকেই হেঁটে আসছে এক যুবক, পরনে সাদা শার্ট, ঠিক সেই শার্টটা যেটা পরে নদী দীপুকে প্রথমবার ইউনিভার্সিটির লাইব্রেরিতে দেখে ফিদা হয়েছিল। ছেলেটি কাছাকাছি আসতেই নদী তার পথ আটকে দাঁড়ালো, একদম ফিল্মি স্টাইলে ফুলগুলো এগিয়ে দিয়ে প্রপোজ করলো। আচমকা এমন কথা শুনে ছেলেটি থমকে দাঁড়ালো, কিন্তু কোনো উত্তর নেই। নদী এক চোখ খুলে চশমার ওপর দিয়ে তাকালো। এ কি, সামনে যে দাঁড়িয়ে আছে তার চোখ দুটো তো দীপুর মতো মায়াবী নয়, বরং সেখানে একরাশ বিরক্তি আর জেদ খেলা করছে। চেহারায় দীপুর সেই শান্ত ভাবটা নেই, আছে এক রুক্ষ গাম্ভীর্য। এরপর দুজনের তর্ক হলো। নদী গদগদ করে তার দামি গাড়িতে উঠে স্টার্ট দিল। আকাশ একরাশ বিরক্তি নিয়ে তাকিয়ে রইল। সে জানতো না এই জেদি আর চঞ্চল মেয়েটা তার শান্ত ভাই দীপু আর তার নিজের জীবনে কি বিশাল ঝড় নিয়ে আসতে চলেছে। আসলে কাহিনী হলো নদী যেমন সুন্দরী তেমনি জেদি। মাসখানেক আগে ইউনিভার্সিটির এক সেমিনারে সে দীপুকে দেখেছিল। দীপু ছিল শান্ত, মিতভাষী এবং অসম্ভব মেধাবী। নদীর মনে হয়েছিল
এই তো সেই হিরো যাকে নিয়ে আমি সারা জীবন রাজত্ব করব। নদী খোঁজ নিয়ে জানতে পারে দীপুরা মধ্যবিত্তের চেয়েও কিছুটা গরিব। দীপুর ছোট ভাই আকাশ টিউশনি করে আর ছোটখাটো কাজ করে সংসার চালায়। দীপু কিন্তু আদতে খুব একটা সুবিধের ছেলে নয়। সে দেখতে শান্ত হলেও তলে তলে বেশ চতুর। সে মেয়েদের থেকে দামি গিফট নিতে পছন্দ করে, যদিও মুখে খুব বিনয় দেখায়। কিন্তু আকাশের চোখে তার বড় ভাই হলো আদর্শ। আকাশ চায় না কোনো বড়লোক বাড়ির চপল মেয়ে এসে তার ভাইয়ের জীবনটা নষ্ট করুক। নদী চলে যাওয়ার পর গলি থেকে আকাশের দুই বন্ধু উজ্জ্বল আর রাজু বের হয়ে এলো। কিরে আকাশ, প্রপোজ তো তুই খেয়ে গেলি, পিচ্চি মেয়ে বলে তোকে ধুয়ে দিল রে। মেয়েটা কিন্তু হেব্বি ছিল ভাই, কি দামি গাড়ি। ও দীপু ভাইয়ের পিছে লেগেছে, মানে নির্ঘাত কোনো গোলমাল হবে। আকাশ রাগের শার্টের বোতাম ঠিক করতে করতে বলল, গোলমাল আমি হতে দেব না। ওই মেয়েটা প্লেগার। দীপু ভাই সহজ সরল মানুষ, ওকে পটিয়ে নিজের খেলনা বানাতে চায়। আমি আকাশ থাকতে ওই নদীর জল আমাদের ঘর পর্যন্ত পৌঁছাতে পারবে না। ও আমাকে অপমান করেছে, আমাকে পিচ্চি বলেছে। এবার দেখুক আমি কি করি। আকাশ তার বন্ধুদের নিয়ে কাজের দিকে রওনা দিল। নদীর জেদ যেন চৈত্র মাসের দাবদাহের মতো বেড়েই চলেছে। আকাশের সাথে সেই বিচ্ছিরি ঝগড়ার পর সে সোজা বাড়ি গিয়ে তার বিশাল বেডরুমে এসির নিচে বসেও শান্ত হতে পারছে না। তার চোখে কেবল ভাবছে আকাশের সেই তাচ্ছিল্য ভরা চাহনি। সে ভাবছে, একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, সে কি না আমাকে পিচ্চি মেয়ে বলে, অপমান করে। আর দীপু, আহা, দীপু তো একদম শান্ত পানির মতো। আহা, আকাশ নামের ওই কাটাকে আগে সরাতে হবে, তবেই দীপু আমার হবে। নদী পরদিন কলেজে গেল একদম হিরোইন স্টাইলে। তার বান্ধবী তনিমা আর মিম তাকে ঘিরে ধরলো। কিরে নদী, তোর সেই লিলি ফুল মিশন কি সাকসেসফুল? আরে বলিস না, দীপুর জায়গায় ওর ওই রাগী ভাই আকাশ এসে হাজির। ছেলেটা জাস্ট একটা আগ্নেয়গিরি, আমাকে কি না কি শুনিয়ে দিল। কিন্তু আমি তো নদী, আমি কি এত সহজে হার মানি? কিন্তু নদী, তুই শিওর তো দীপু তোর জন্য পারফেক্ট? আকাশকে দেখে তো মনে হলো বেশ প্রোটেক্টিভ। আকাশ হচ্ছে একটা কাটা, আর ও আমার জুনিয়র ইয়ার। ওটাকে সরালেই দীপু আমার হাতের মুঠোয়। দীপু অনেক শান্ত, ওকে আমি যা বলবো ও তাই শুনবে। নদী যখন এই ষড়যন্ত্র করছে, তখন তার কলেজ থেকে আধা ঘন্টা দূরের অন্য এক সরকারি কলেজে দীপু তার পড়াশোনা আর পার্ট টাইম ব্যক্তিত্ব নিয়ে ব্যস্ত। দীপু দেখতে খুব সাধারণ হলেও তার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ আছে। সে খুব নরম গলায় কথা বলে, যা শুনে মেয়েরা সহজেই গলে যায়। দীপু গরিব হতে পারে, কিন্তু সে দামি জিনিসের কদর বোঝে। কলেজে এক বড়লোক বাবার মেয়ে সুমি দীপুকে একটা দামি স্মার্ট ওয়াচ গিফট করতে চাইলো। দীপু খুব নিচু স্বরে লাজুক হেসে বলে, সুমি, এসব কেন দিচ্ছ? আমি তো গরিব মানুষ, এসব দামি জিনিস আমাকে মানায় না। আরে দীপু, তোমাকে অনেক মানাবে, প্লিজ রাখো না। দীপু শেষমেশ ঘড়িটা নিল ঠিকই, কিন্তু এমন ভাব করলো যেন সে খুব বাধ্য হয়ে নিচ্ছে। আসলে দীপু খুব ভালো করেই জানে কিভাবে নিজের ইমেজ ঠিক রেখে মেয়েদের পকেট খালি করতে হয়। আকাশ তার ভাইকে দেবতার মতো ভক্তি করে। সে ভাবতেও পারে না তার বড় ভাই তলে তলে এত বড় একজন ধুরন্ধর। রাত 10টা। আকাশের ছোট ভাড়া বাসায় একটি টিমটিমে বাল্ব জ্বলছে। আকাশ রান্নাঘর থেকে আলু ভর্তা আর ডাল নিয়ে এলো। দীপু বিছানায় শুয়ে সুমির দেওয়া সেই দামি ঘড়িটা দেখছিল। আকাশকে ঢুকতে দেখে দ্রুত সেটা বালিশের নিচে লুকিয়ে ফেললো। ভাই, শরীরটা কি আজ বেশি খারাপ? শুয়ে আছো কেন? না রে আকাশ, একটু মাথা ব্যথা করছে। টিউশনি শেষ করে ফিরতে ফিরতে টায়ার্ড হয়ে গেছি। ভাই, আজ রাস্তার মাঝখানে একটা পাগল মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। নদী না কি যেন নাম, বড়লোক বাপের বেটি, খুব ভাব। সে কিনা তোমার নাম নিয়ে উল্টাপাল্টা বলছিল। তুমি কি ওরে চেনো? নদী? ও, ওই যে ফার্স্ট ইয়ারে পড়ে। না না, আমি চিনি না ঠিক মতো, হয়তো লাইব্রেরিতে একদিন নামে জিজ্ঞাসা করছিল। শোনো ভাই, এই বড়লোক ঘরের মেয়েরা আমাদের মতো ছেলেদের নিয়ে খেলা করে। তুমি খুব সহজ সরল মানুষ, ওদের পাল্লায় পড়ো না। ওই নদী মেয়েটা কিন্তু সুবিধার না। তুই চিন্তা করিস না আকাশ, আমি তো পড়াশোনা ছাড়া কিছুই বুঝি না। দীপু মুখে বললেও মনে মনে ভাবলো, নদী তো আরমান সাহেবের মেয়ে, ওর সাথে রিলেশন করতে পারলে আমার লাইফ সেট হয়ে যাবে।
আকাশটাকে কোনোভাবেই সাইড করতে হবে। ওদিকে নদীর ডুপ্লেক্স বাড়িতে নদী তার বাবার সাথে ডিনার করছিল। আরমান সাহেব নদীকে খুব ভালোবাসেন। মা, তোর কি কিছু লাগবে? মন খারাপ কেন? বাবা, আমি একটা ছেলেকে পছন্দ করি। সে খুব গরিব কিন্তু অনেক ট্যালেন্টেড, কিন্তু তার ছোট ভাই আকাশ খুব ডিস্টার্ব করছে। টাকা দিয়ে যদি সব সমাধান হয় তবে চিন্তা করিস না, আমি লোক পাঠিয়ে দেব। না বাবা, আমি নিজেই ওকে হ্যান্ডেল করব। আকাশকে আমি এমন শিক্ষা দেব যে সে দীপুর ছায়াও মারাবে না। আকাশ রাতের বেলা বারান্দায় বসে পুরনো একটা হারমোনিয়াম নিয়ে সুর তুলছিল। তার মনটা আজ কু ডাকছে। সে নদীর চোখে যে জেদ দেখেছে তা ভালো কিছুর সংকেত নয়। নদী, তুমি ভাবছো টাকা দিয়ে আমার ভাইকে কিনে নেবে? আমি আকাশ থাকতে আমাদের ঘরের ইজ্জত রাস্তায় নামতে দেব না। তুমি যদি আমার ভাইয়ের পিছে আসো তবে আমি তোমার জীবন তেজপাতা করে দেব। আকাশের বন্ধুরা মেসেজ দিল, কিরে আকাশ, তারপর কি খবর বল? মেয়েটা আর কিছু করলো? তা কাল কি নদীর গাড়িতে চড়বি নাকি? আকাশ ফোনটা আছাড় দিয়ে ফেলে দিল। পরদিন সকালে নদী ঠিক করলো সে আকাশের হদিশ বের করবে। সে জানে আকাশ কোথায় পার্ট টাইম কাজ করে। সে তার বান্ধবীদের নিয়ে আকাশের সেই কর্মস্থলে গিয়ে হাজির হলো। এই যে মিস্টার আকাশ, কাল তো অনেক বড় বড় কথা বলছিলেন। আজ দেখুন, আমি আপনার বাড়ির সামনে একটা দামি গিফট পাঠিয়েছি দীপুর জন্য। দেখি আপনি কিভাবে আটকান। নদী, আপনি সীমা লঙ্ঘন করছেন। আমার বাড়িতে দামি গিফট পাঠানোর আগে নিজের অকাতটা একবার আয়নায় দেখে নেবেন। আপনি যা করছেন ওটা ভালোবাসা না, ওটা হলো টাকার আস্ফালন। দুজনের মাঝখানে যেন বিদ্যুতের স্ফুলিঙ্গ ছুটছে। নদী ভাবছে সে আকাশকে নিচু করবে আর আকাশ ভাবছে সে নদীকে এই শহর থেকে ভাগাবে। মাঝখানে দীপু মাকড়সার জালের মতো নিচের ফাঁদ পেতে বসে আছে দুই পক্ষকে ব্যবহার করার জন্য। নদী পরদিন সকালে তার লাল রঙের স্পোর্টস কারটা নিয়ে সোজা দীপুর কলেজের গেটে গিয়ে হাজির হলো। হাতে বিশাল এক প্যাকেট, সবচেয়ে দামি ব্র্যান্ডেড একটি ল্যাপটপ। সে জানতো দীপুর একটা ল্যাপটপ খুব দরকার। নদী যখন করিডোর দিয়ে হাঁটছিল তখন সবার চোখ তার দিকে। সে দীপুকে খুঁজে বের করলো লাইব্রেরির সামনে। নদী একটু ন্যাকামি ভরা মিষ্টি হেসে বলল, দীপু, এই নাও তোমার জন্য একটা ছোট্ট গিফট। মানা করো না কিন্তু, না হলে আমি এইখানে কান্নাকাটি জুড়ে দেব। দীপু চোখ মুখে একরাশ বিস্ময় আর ভেতরে লোভ চেপে রেখে বলল, নদী, তুমি এইসব কি করছো? এত দামি জিনিস আমি কিভাবে নিব? আমার ছোট ভাই আকাশ শুনলে আমার সাথে রাগ করবে। আমার বাবাও তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আকাশকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, ও তো একটা খ্যাপাটা ছেলে। তুমি এটা রাখো, তোমার অ্যাসাইনমেন্ট করতে সুবিধা হবে। দীপু প্যাকেটটা নিল, কিন্তু তার চোখে তখন আকাশের ভয়। সে মনে মনে ভাবছিল, ল্যাপটপ তো দারুণ, কিন্তু আকাশ যদি দেখে ফেলে তবে তো তুলকালাম হয়ে যাবে। ও বাবাকে বলে দিলে বিশাল ঝামেলা হবে। আকাশ তখন তার গ্যারেজের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। পথের মাঝখানে সে নদীর গাড়িটা দেখে থমকে দাঁড়ালো। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল কিছু একটা অঘটন ঘটেছে। সে বাড়ির গলিতে ঢোকা মাত্রই দেখলো দীপু চোরের মতো একটা বড় প্যাকেট নিয়ে ঘরের দিকে যাচ্ছে। ভাই দাঁড়াও, হাতে ওটা কি? দীপু থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। আরে আকাশ, ওটা একটা বন্ধু দিয়েছে, পুরনো ল্যাপটপ। আকাশ ঝটকা দিয়ে প্যাকেটটা কেড়ে নিল। ব্র্যান্ড নিউ সিল করা দামি ল্যাপটপ। প্যাকেটের গায়ে একটি কার্ড লাগানো, টু মাই প্রিন্স দীপু ফ্রম নদী। আকাশের মাথায় রক্ত চড়ে গেল। ঠিক তখনই নদীর গাড়িটা গলির মুখে এসে থামলো। নদী সানগ্লাস কপালে তুলে গাড়ি থেকে নামলো। কি হলো মিস্টার আকাশ, গিফটটা পছন্দ হয়েছে? আপনার ভাই তো বেশ খুশিই মনে নিল। আপনি শুধু শুধু মাঝখানে ভিলেন সাজছেন কেন? আকাশ ল্যাপটপটা নদীর পায়ের কাছে ধপাস করে ফেলে দিয়ে বলল, নদী, আপনার টাকা থাকতে পারে কিন্তু আমাদের সম্মান কেনার ক্ষমতা আপনার নেই। আমার ভাইকে সস্তা গিফট দিয়ে পটাতে আসবেন না। এই মুহূর্তে এখান থেকে চলে যান। আপনি আমার গিফট ফেলে দিলেন? আপনার সাহস তো কম না। দীপু কিছু বলছে না কেন? নদী, তুমি বরং আজ যাও, আকাশ একটু রেগে আছে। দীপু আমতা আমতা করে বলল। নদীর আগে কাঁপতে কাঁপতে গাড়িতে গিয়ে বসলো। যাওয়ার আগে বলে গেল, আকাশ চৌধুরী, আপনি আমাকে চিনতে ভুল করছেন। এই অপমান আমি ভুলবো না। দীপু, তুমি তো বড় ভাই। এই আকাশ আমাদের দুজনেরই জুনিয়র। ওকে কেন ভয় পাও? ওকে আমি দেখে নেব, দেখো।
ঘরে ঢুকেই আকাশ দরজা বন্ধ করে দিল। তার বুকটা অপমানে ফেটে যাচ্ছে। ভাই, তুমি কেন ওই মেয়ের থেকে গিফট নিলে? তুমি কি জানো না ও আমাদের নিচু নজরে দেখে? ও শুধু তোমায় নিয়ে টাইম পাস করতে চায়। আরে আকাশ, তুই সবসময় সবকিছু ইস্যু করিস কেন? মেয়েটা তো ভালোবাসাই দিয়েছে। বড়লোক হলে কি মানুষ হতে পারে না? ভালোবাসা না ভাই, ওটা হলো ক্ষমতার দম্ভ। আজ ল্যাপটপ দিয়েছে, কাল তোমায় ডগি বানিয়ে গলায় চেইন পরাবে। আমি আকাশ থাকতে আমাদের বাবার দেওয়া শিক্ষা এভাবে ধুলাই মিশতে দেব না। দীপু কোনো উত্তর দিল না, কিন্তু তার মনে আকাশের প্রতি এক চাপা ক্ষোভ জন্ম নিল। সে ভাবলো আকাশ তার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু সামনাসামনি কিছু বলল না। সেদিন রাতে হঠাৎ করেই আকাশে কালো মেঘ জমলো, ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। আকাশ বাড়ির ছাদে গিয়েছিল কাপড় আনতে। হঠাৎ দেখলো গ্যারেজের কাছে কেউ একজন দাঁড়িয়ে ভিজছে। নিচে নেমে আসতে এসে অবাক, নদী বৃষ্টির মাঝে পুরো ভিজে একাকার, তার চোখের কাজল গড়িয়ে পড়ছে, সে কাঁপছে। নদী, আপনি এখানে কেন এই বৃষ্টির মধ্যে? আমি দীপুকে দেখতে এসেছিলাম, কিন্তু আমার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। আমি ভিজে গেছি আকাশ, আমার খুব শীত করছে। আকাশ যতই রাগী হোক, তার ভেতরটা পাথরের মতো শক্ত নয়। সে বিরক্তি নিয়ে নদীকে বাড়ির বারান্দায় নিয়ে এলো। ভেতরে আসুন, দীপু ভাই তো ঘুমিয়ে পড়েছে। আপনাকে তো এই অবস্থায় বাড়ি যেতে দেওয়া যাবে না। আকাশ নিজের একটা শুকনো বড় তোয়ালে নদীর দিকে বাড়িয়ে দিল। নদী তোয়ালেটা নিয়ে মাথা মুছতে মুছতে আকাশের দিকে তাকালো। বৃষ্টির এই মায়াবী অন্ধকারে আকাশকে ঠিক ততটা খারাপ মনে হচ্ছে না। শুনুন, আমি একটা ট্যাক্সি ডাকার চেষ্টা করছি, আপনি কিছুক্ষণ বসুন। নদী হঠাৎ আকাশের হাত ধরলো। আকাশ, তুমি কেন আমাকে এত ঘৃণা করো? আমি কি সত্যি খুব খারাপ? আমি কি তোমার ভাইয়ের যোগ্য নই? আকাশের হাতটা কেঁপে উঠল। নদীর ভেজা চুলের ঘ্রাণ আর বৃষ্টির শীতলতায় পরিবেশটা হঠাৎ বদলে গেল। আকাশের মনে হলো এক মুহূর্তের জন্য যে এই জেদি মেয়েটার আড়ালে একটা অসহায় শিশু লুকিয়ে আছে। দুজনের চোখাচোখি হলো, এক অদ্ভুত নিস্তব্ধতা। ঝগড়া, জেদ আর টাকা সবই যেন বৃষ্টির শব্দে ধুয়ে মুছে গেল। আমি আপনাকে ঘৃণা করি না নদী, আমি শুধু আমার ভাইকে রক্ষা করতে চাই। আপনি আপনার দামি দুনিয়াতে ফিরে যান। আমাদের এই ছোট জগৎ আপনার জন্য নয়। নদী কিছু বলল না, কেবল আকাশের শার্টের হাতাটা শক্ত করে ধরে রইল। সেই রাতে তাদের মাঝে কোনো ঝগড়া হলো না, কেবল বৃষ্টির টাপুর টুপুর শব্দের সাথে মিশে রইল দুটি অচেনা হৃদয়ের স্পন্দন। নদী কি মনে করে উঠে চলে গেল। আকাশও আর বাধা দিল না। পরদিন সকালে দীপু যখন শুনল নদী রাতে তাদের বাড়িতে এসেছিল এবং আকাশ তাকে সাহায্য করেছে, সে মনে মনে আরো বেশি ফন্দি আঁটতে শুরু করলো। সে ভাবলো আকাশ আর নদীর মধ্যে যদি আবার কিছু হয়ে যায়। আকাশ যদি নদীর উপর নরম হয়ে যায় তবে আমার কপাল খুলবে না। আকাশ শক্ত থাকলে বরং আমি নদীকে বলবো আকাশ তাকে পছন্দ করে না, কিন্তু আমি করি। তাহলে নদী আমার প্রেমে পাগল হয়ে আমাকে আরো দামি জিনিস দেবে, আর আকাশের সাথে দূরত্ব বাড়বে। দীপু নদীকে ফোন করে জানালো যে আকাশ তাকে কাল রাতে খুব বকাঝকা করেছে। নদী চলে যাবার পর সে জেগেই ছিল, আকাশ তাকে মিথ্যা বলেছে। নদী আবার রেগে গেল। সে ভাবলো আকাশ তার সাথে অভিনয় করছে। বৃষ্টির সে রাতের পর আকাশের মনের কোণে এক ফালি দ্বিধা জমা হয়েছিল, কিন্তু নদীর জন্য দীপুর পাগলামি আর দীপুর তলে তলে চলা চালবাজি সেই মায়াকে আবার ক্রোধে রূপান্তর করলো। নদী এখন প্রতিশোধের নেশায় উন্মত্ত। সে ঠিক করেছে আকাশকে এমন এক শিক্ষা দেবে যা সে কোনোদিন ভুলবে না। নদী পরদিন সকালে ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। তার বাবা আরমান সাহেব মেয়ের চোখের কালি দেখে চিন্তিত হয়ে পড়লেন। মা নদী, তুই কি ওই চোখটার জন্য কাল বৃষ্টিতে ভিজেছিলি? কেন নিজেকে এত ছোট করছিস? বাবা, আমি নিজেকে ছোট করছি না। আমি আকাশকে দেখাতে চাই যে ওর তো আমার টাকার সামনে কিছুই না। ও কাল রাতে আমাকে সাহায্য করার ভান করে আসলে আমার দুর্বলতার সুযোগ নিয়েছে। ও দীপুকে আমার থেকে দূরে সরাচ্ছে। আরমান সাহেব আর পিএস কে ডাকলেন। শোনো, ওই ছেলেটা আকাশ যেখানে কাজ করে সেই গ্যারেজটা আর ওই এলাকাটা আমাদের প্রজেক্টের আন্ডারে নিয়ে নাও। ওকে বুঝিয়ে দাও কার সাথে পাঙ্গা নিচ্ছি। দীপু বুঝতে পেরেছে আকাশ বাড়িতে থাকলে সে নদীর কাছ থেকে কোনো সুবিধা আদায় করতে পারবে না। তাই সে আকাশকে মিথ্যা বলে নদীর সাথে দেখা করতে গেল এক অভিজাত রেস্টুরেন্টে। দীপু খুব অসহায় মুখ করে বলল, নদী, আকাশ আসলে খুব জেলাস।
ও চায় না আমি জীবনে বড় হই বা তোমার মতো কোনো ভালো মেয়ের সাথে মিশি। ও আমাকে সবসময় শাসন করে। আজব, ও তো তোমার ছোট ভাই, তুমি শোনোই কেন ওর কথা? কি বলতো, ও তো অনেক কাজ করে আর সংসারটাও ও চালায়। আমি তো মন দিয়ে পড়াশোনা করছি, তাই কোনো জব করতেও পারি না। আর বোঝোই তো, যার টাকা আছে সেই রাজা। দীপু, তুমি চিন্তা করো না, আমি আকাশকে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে ও আর তোমার উপর দাদাগিরি করতে পারবে না। আচ্ছা দীপু, এই আইফোন 15 প্রো ম্যাক্সটা রাখো, তোমার পুরনো ভাঙা ফোনটা বদলে ফেলো। দীপু লাজুক হেসে ফোনটা পকেটে ভরল। সে ভাবলো, আহ, এই তো জীবন। আকাশ খাটো গ্যারেজে আর আমি চলি নদীর টাকায়। বিকেলে আকাশ যখন গ্যারেজে কাজ করছিল তখন একদল গুন্ডা এসে সেখানে ভাঙচুর শুরু করলো। গ্যারেজ মালিক আকাশকে জানালো যে এই জায়গাটি আরমান সাহেব কিনে নিয়েছেন এবং আকাশকে আজই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আকাশের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারলো এটি নদীর কাজ। সে হাত পরিষ্কার করে সোজা নদীর বাড়ির দিকে রওনা দিল। পথে তার দেখা হলো দীপুর সাথে। দীপু তখন নতুন ফোন কানে দিয়ে কারোর সাথে হাসি মুখে কথা বলছিল। ভাই, এই ফোন কোথায় পেলে? আরে ওটা ওটা একটা লটারি লেগেছে আকাশ। আকাশ আর কিছু বলল না। তার ভাইয়ের চোখের মিথ্যা সে ধরতে পেরেছে। সে দীপুর ফোনটা কেড়ে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেললো। আকাশ, তুই পাগল হয়েছিস? এটা দামি ফোন। বড়লোক মেয়ের দালালি করা ছাড়ো ভাই, আজ আমার চাকরি গেছে ওদের জন্য, আর তুমি ওদের পা চাটছো। দীপুর ইচ্ছে হলো আকাশকে চড় মেরে দিতে, কিন্তু কোনো মতে সে রাগ চেপে হনহন করে হেঁটে চলে যায়। এদিকে আকাশ নদীর বিশাল গেট ধাকিয়ে ভেতরে ঢুকলো। সিকিউরিটি গার্ডদের তোয়াক্কা না করে সে সরাসরি নদীর সামনে গিয়ে দাঁড়ালো। নদী তখন পুলের পাশে বসে রিল্যাক্স করছিল। আকাশ নদীর হাত চেপে ধরে চোখ দিয়ে যেন আগুন ঝরছে। নদী, আপনি ভেবেছেন আমার রুটি রুজি কেড়ে নিলে আমি আপনার পায়ে এসে পড়ব? আপনি আমার গ্যারেজ বন্ধ করেছেন, আমার ভাইয়ের হাতে বিষ তুলে দিচ্ছেন। আপনার টাকার অহংকার আমি আজ ভেঙে দেব। ছাড়ো না আমাকে, আপনার সাহস তো কম না। গার্ডস! আকাশ নদীকে ছেড়ে দিয়ে একটা বিদ্রুপের হাসি হাসলো। গার্ড ডাকছেন? ডাকুন, কিন্তু শুনে রাখুন নদী, আপনি দীপুকে পাবেন না। দীপু আপনাকে ভালোবাসে না, ও ভালোবাসে আপনার টাকাকে। আর আমি আকাশ, আমি যদি জেদ ধরি তবে আপনার এই প্রাসাদ আমি ধুলোয় মিশিয়ে দেব। আপনি আমাকে পিচ্চি ছোকরা বলেছিলেন না? এবার দেখুন এই ছোকরা কি করে। আকাশ নদীর দামি শোপিসগুলো লাথি দিয়ে ভেঙে চুরমার করে দিল। নদী ভয়ে আর বিস্ময়ে তাকিয়ে রইল। আকাশের এই রুদ্রমূর্তি সে আগে দেখেনি। নদী আকাশকে থামাতে গেল। ইউ ব্লাডি, আর ইউ ম্যাড? কি করছো এসব? ধস্তাধস্তির এক পর্যায়ে নদী ছিটকে পড়ে যেতে নিলে আকাশ তাকে ধরে ফেলল। আবার সেই বৃষ্টির রাতের মতো তারা খুব কাছাকাছি। আকাশের গায়ের ঘাম আর রাগের তপ্ত নিঃশ্বাস নদীর মুখে লাগছে। নদীর হার্টবিট বেড়ে গেল। সে আকাশের চোখে তাকিয়ে ঘৃণা খুঁজতে চাইল, কিন্তু দেখলো সেখানে এক গভীর ক্ষত। আপনি একটা পাথরের মূর্তি নদী, আপনি ভালোবাসা বোঝেন না, কেবল জয় করতে জানেন। আকাশ ঝটকা দিয়ে নদীকে সরিয়ে দিয়ে বেরিয়ে গেল। নদী মেঝের ওপর বসে হাঁপাতে লাগলো। তার মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে কি আসলেও দীপুকে চায়, নাকি আকাশের এই অদম্য পৌরস তাকে টানছে? দীপু বাড়ি ফিরে আকাশের ওপর চড়াও হলো। তোর জন্য আমার ফোন ভাঙলো, আমার প্রেস্টিজ গেল, আমি আর তোর সাথে থাকবো না। দীপু ব্যাগ গুছিয়ে নদীর বাড়ির গেস্ট হাউসে গিয়ে উঠল। নদী তাকে আশ্রয় দিল কেবল আকাশকে জেতানোর জন্য। আকাশ এখন বাড়িতে একা। তার বাবাও একটা কাজে গেছেন। মা মরার পর বাবাই তাদের আগলে রেখেছে। বাবাকে কিছু জানানো যাবে না। তার চারপাশ অন্ধকার। তার ভাই তাকে ছেড়ে চলে গেছে সেই মেয়ের কাছে যাকে সে ঘৃণা করে। কিন্তু আকাশ দমে যাওয়ার পাত্র নয়। সে বন্ধুদের কল করলো। উজ্জ্বল, রাজু, অপারেশন নদী শুরু করো। এবার আর ডিফেন্স নয়, এবার অ্যাটাক হবে। শুরু হলো এক নতুন খেলা। দীপু ভাবছে সে জিতে গেছে। নদী ভাবছে সে আকাশকে একঘরে করে ফেলেছে। কিন্তু আকাশের নীরবতা যে এক বিশাল ঝড়ের সংকেত তা তারা কেউ জানে না। পরদিন সকালে আকাশ নদীর অফিসের সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু এবার ফুল হাতে নয়, বরং নদীর বাবার কিছু গোপন দুর্নীতির ফাইল হাতে।
পরদিন সকালে আকাশ সাধারণ পোশাকেই আরমান সাহেবের অফিসের সামনে গিয়ে দাঁড়ালো। সিকিউরিটি গার্ডরা তাকে আটকাতে চাইলে সে ঠান্ডা গলায় বলল, আরমান সাহেবকে গিয়ে বলো তার পানামা প্রজেক্টের কিছু ফাইল আমার কাছে আছে, যা লিক হলে তার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মিনিট পাঁচেকের মধ্যে আকাশকে আরমান সাহেবের খাস কামরায় নিয়ে যাওয়া হলো। আরমান সাহেব রাগে চোখে আকাশের দিকে তাকালেন। কত টাকা চাও তুমি? আমার মেয়েকে ডিস্টার্ব করা বন্ধ করার জন্য কত নেবে? আকাশ একটি ফাইল টেবিলের উপর রেখে বলে, টাকা দিয়ে যদি সব কেনা যেত সাহেব, তবে আপনার মেয়ে আজ সুখী থাকতো। আপনার এই প্রজেক্টে যে জালিয়াতি হয়েছে তার সব প্রমাণ এখানে। আমি এটা পুলিশকে দেব না। যদি আপনি নদীকে সামলান, নদী আমার ভাইকে টাকার লোভ দেখিয়ে নষ্ট করছে। ওকে বলুন এই খেলা বন্ধ করতে। আরমান সাহেব থতমত খেয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই ছেলেটা কেবল গ্যারেজের মেকানিক নয়, সে যথেষ্ট বুদ্ধিমান। ঠিক আছে, তুমি যাও, দেখছি। আকাশ রেগে চলে যায়। ওদিকে নদীর গেস্ট হাউসে দীপু এখন নবাবী মেজাজে। সে নদীকে বলল, নদী, আমার একটা স্পট বাইক খুব দরকার। আকাশ সবসময় আমাকে বসে যেতে বাধ্য করতো, তাই কিনতে পারিনি। নদী প্রথমবার দীপুর দিকে তাকিয়ে একটু অস্বস্তি বোধ করলো। তার মনে পড়লো আকাশের কথা। ও আপনাকে ভালোবাসে না, ও ভালোবাসে আপনার টাকাকে। দীপুর চোখে সে আজ সেই লালসাটা পরিষ্কার দেখতে পেল। তবু জেদ মেটাতে সে বাইক কিনে দিতে রাজি হলো। ঠিক তখনই আরমান সাহেব নদীকে ডেকে পাঠালেন। নদী শোনো, আকাশ আর বিরক্ত করবি না, ওর মতো ওকে থাকতে দে। আজব তো, তুমি কথা কেন বলছো হঠাৎ? এত কফিয়ত দিতে পারবো না, যা বললাম মনে রাখিস। তিনি নদীকে কড়া ভাষায় শাসন করলেন এবং আকাশকে আর ডিস্টার্ব করতে নিষেধ করলেন। নদী অবাক হলো, আকাশ তার বাবাকে কিভাবে হাত করলো। না, আকাশের সাথে কথা বলবো। ও কি বলেছে বাবাকে? ওর এত সাহস, ওর জন্য বাবা আমাকে বকলো। নদী ঠিক করলো সে আকাশের সাথে সরাসরি কথা বলবে। সে আকাশকে এক নির্জন রেস্টুরেন্টে ডিনারের দাওয়াত দিল। আকাশ এলো, তবে তার চোখে মুখে কোনো ভয় নেই। রেস্টুরেন্টের আলো ছিল মায়াবী, চারপাশটা খুব শান্ত। নদী আজ খুব সাধারণ একটা নীল শাড়ি পরেছে, যা দেখে আকাশের বুকটা একবার কেঁপে উঠল। আপনি আমার বাবাকে ভয় দেখিয়েছেন আকাশ। আপনি কতটা নিচে নামতে পারেন? আপনার বাবা যখন আমার রুজি কেড়ে নিয়েছিল তখন কোথায় ছিল আপনার নীতি কথা? নদী, আপনি এখনো বুঝছেন না। দীপু ভাই আপনাকে ধ্বংস করে দেবে। ও আপনার টাকার জন্য অভিনয় করছে। মিথ্যা কথা। দীপু আমাকে সম্মান করে, আর আপনি তো কেবল ঝগড়া করতে জানেন। তো ডেকেছেন কেন এখানে? তোমাকে তোমার জায়গাটা বুঝিয়ে দিতে। কি বলতে চাইছেন? বাবার ব্রেন ওয়াশ করে লাভ নেই। দীপুকে আমি ছাড়ছি না। আপনি পাগল আছেন তো? আপনাকে বোঝাতেই পারছি না। বুঝতে হবে না আমার কি সমস্যা। দীপু আমার, আমি দীপুর, বাস। কোনো কথা হবে না। ঝগড়া করতে করতে নদী হঠাৎ উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়ল। টেবিলের একপাশে রাখা গ্লাস উল্টে নদীর শাড়িতে জল পড়ল। আকাশ দ্রুত টিস্যু নিয়ে নদীর হাত পরিষ্কার করতে গেল। আবার সেই বিদ্যুৎপৃষ্ট হওয়ার মতো অনুভূতি। দুজনের খুব কাছাকাছি অবস্থান। নদী আকাশের চোখের দিকে তাকিয়ে দেখলো নদীও তাকে দেখছে। আকাশের হাত যখন নদীর হাতের ওপর স্থির হলো, নদী বুঝতে পারলো সে এই ছেলেটাকে কেন যেন দূরে সরাতে পারছে না। কেমন যেন একটা মোহ এখানে। আকাশের গায়ে সেই মেহনতি মানুষের সুঘ্রাণ নদীর দামি পারফিউমকে হার মানাচ্ছে। নদী, আপনি জেদ ছাড়ুন। আমি আপনাকে কষ্ট দিতে চাই না, কিন্তু দীপু ভাইয়ের থেকে আপনাকে দূরে থাকতেই হবে। নদী এক ঝটকায় হাত সরিয়ে নিল। আমি আপনার কথা শুনবো না আকাশ। আমি দীপুকেই বিয়ে করব। আকাশ চলে যাওয়ার পর নদী গেস্ট হাউসে ফিরে এমন এক দৃশ্য দেখলো, তার পায়ের তলা থেকে মুহূর্তেই মাটি সরে গেল। দীপু তার এক বন্ধুর সাথে ফোনে কথা বলছে আর হাসছে। আরে ভাই, নদীতে একটা সোনার ডিম, পাড়া হাঁস, ওকে পাঠিয়ে বাইকটা বের করে নিয়েছি। বিয়ের পর ওর বাবার অর্ধেক প্রপার্টি আমার নামে লিখিয়ে নিব। আর ওই আকাশ গাধাটা ভাবে আমি খুব নিরোহী। অবশ্য এখন একটু বুঝেই গেছে আমি কেমন। নদীকে বুঝতেও চাচ্ছে, তার আগেই মিশন কমপ্লিট করতে হবে। আমি বুঝি না ভাই, এই আকাশটা আমার ভাই না শত্রু।
নদী দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনল। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আকাশের প্রতিটি কথা আজ ধ্রুব সত্য হয়ে তার সামনে এলো। সে বুঝলো সে যাকে রাজকুমার ভেবেছিল সে আসলে এক লোভী দানব, আর যাকে সে গুন্ডা ভেবেছিল সেই আকাশই তাকে আগলে রাখার চেষ্টা করেছে। সে দীপুকে কিছু বলতে পারলো না, বহু কষ্টে নিজের কান্নাটা চেপে রাখলো। রাত তখন 2টো। আকাশ তার ভাঙা ঘরে একা বসেছিল। হঠাৎ দরজায় ধাক্কা। দরজা খুলতেই দেখলো নদী দাঁড়িয়ে। নদী কাঁদছে। আকাশ, তুমি ঠিক ছিলে, আমি ভুল করেছি। দীপু ও আমাকে ঠকিয়েছে। আকাশ কিছু বলল না, সে কেবল সরে দাঁড়ালো নদীকে ভেতরে আসার জায়গা করে দিতে। নদী আকাশের বুকে আছড়ে পড়ে কাঁদতে লাগলো। আকাশ এবার আর তাকে সরিয়ে দিল না, সে আলগোছে নদীর মাথায় হাত রাখলো। আমি বলেছিলাম না নদী, আমাদের এই ছোট জগৎ আপনার জন্য নয়, কিন্তু আপনি যদি এই জগতে থাকতে চান তবে আপনাকে নদীর মতো শান্ত হতে হবে, আগ্নেয়গিরির মতো নয়। নদী আকাশের দিকে তাকিয়ে হাসলো, এক করুণ অথচ সুন্দর হাসি। আমি তোমার এই ছোট্ট জগতের নদী হতে চাই আকাশ। তুমি কি আমাকে ঠাঁই দিবে? তুমি সবার থেকে আলাদা। আমি বুঝেছি দীপু কেবল আমার জেদ ছিল, কিন্তু তুমিই আমার শুভাকাঙ্ক্ষী ছিলে, যাকে আমি চিনতে পারিনি। তোমার মতো আড়ালে অজান্তে এমন আগলে আমাকে কেউ রাখেনি। আকাশ অবাক হয়ে গেল। আকাশের চোখের কোণেও তখন জল। কি বলছেন এসব? আমি দীপুরি ভাই, আর আমরা গরিব। আমি জুনিয়র আপনার। এসব হয় না। কেন হবে না আকাশ? আমি ভেঙে আছি, আমি অথই সাগরে। তুমি টেনে না উঠালে যে ডুবে যাব। কিন্তু আমাকে তবে বাঁচাতে চেয়েছিলে কেন? আমার ভালো চেয়েছিলে কেন? সত্যি করে বলো তো, আমার এই ছোঁয়া তোমাকে ভালো লাগাচ্ছে না? আমার প্রতি এতদিন একটুও মায়া হয়নি তোমার? অন্যরকম কোনো অনুভূতি আসেনি? নদী কাতর চোখে তার দিকে তাকালো। সে আর পারলো না, নদীকে জড়িয়ে ধরলো। এটি কেবল আলিঙ্গন ছিল না, ছিল দুটি ভিন্ন মেরুর এক হয়ে যাওয়ার মুহূর্ত। আকাশের নীরবতা আর চাপটে জড়িয়ে ধরায় বলে দিচ্ছিল তারা দুজনেই দুজনকে ভালোবাসে। পরদিন সকালে আকাশ আর নদী মিলে দীপুকে গেস্ট হাউসে থেকে বের করে দিল। দীপু আকাশের পায়ে ধরে মাপ চাইলো, কিন্তু আকাশ এবার আর গলে গেল না। ভাই, তুমি রক্তে আমার ভাই হতে পারো, কিন্তু কর্মে নাও। যাও, নিজের জীবন নিজে গড়ে নাও। তোমার একটু শিক্ষার দরকার আছে। নদী তার বাবার জালিয়াতির ফাইলগুলো আকাশের কাছ থেকে নিয়ে নষ্ট করে দিল। আরমান সাহেব আকাশের সততায় মুগ্ধ হয়ে তাকে তার কোম্পানির বড় পজিশনে জয়েন করার অফার দিলেন। নদী আকাশের হাত ধরে। এখন তো আমি পিচ্চি মেয়ে নই, তাই না? আপনি এমনিতেও পিচ্ছি না, আমার 3 বছরের সিনিয়র। আর এখন আপনি আমার অধিকার, আর আমি আপনার সেই পিচ্চি ছোকরা যে সারা জীবন আপনার পথ আগলে রাখবে। ঘৃণা থেকে শুরু হওয়া এই বৈরতির গল্প আজ এক নীলখামে বন্দী হলো। নদী আর আকাশ এখন একে অপরের পরিপূরক। দীপু তার লোভের শিক্ষা পেল, আর আকাশ পেল তার সত্যিকারের ভালোবাসা। শহরের সেই ব্যস্ত রাস্তায় আজ আর কোনো ঝগড়া নেই, আছে কেবল দুটি হৃদয়ের অবিরাম পথ চলা। কিন্তু এত সহজেই কি সব শেষ হয়ে যাবে শুরু না হতেই? একদমই না। আকাশ আর নদীর গল্পটা যেখানে শেষ হওয়ার কথা ছিল, সেখান থেকেই আসলে এক নতুন শুরু হলো। নদীর বাবার জালিয়াতি আর দীপুর বিশ্বাসঘাতকতা ধামাচাপা পড়লেও সামাজিক মর্যাদা আর আভিজাত্যের লড়াইটা এত সহজে থামার নয়। আরমান সাহেব মুখে মেনে নিলেও মনে মনে এই গ্যারেজ মেকানিককে নিজের জামাতা হিসেবে গ্রহণ করতে পারছিলেন না। আকাশকে ভালো ছেলে মানেন ঠিক, কিন্তু মেয়ে জামাই এ তো সম্ভব নয়। নদীকে বললেও মানবে না, আবার একমাত্র মেয়ের মনও ভাঙতে পারছেন না। অন্যদিকে নদীর জেদ এখন ভালোবাসায় রূপান্তরিত হয়েছে, যা আরো বেশি ভয়ঙ্কর। আরমান সাহেব আকাশকে তার অফিসে ডেকে পাঠালেন। আকাশ, তুমি নদীকে ভালোবাসা দাবি করছো, কিন্তু নদীর লাইফস্টাইল সম্পর্কে তোমার ধারণা আছে? ও যে পারফিউম মাখে, তার দাম তোমার 3 মাসের বেতনের সমান। আমি তোমাকে আমার কোম্পানিতে ডিরেক্টর পোস্ট দিচ্ছি, কিন্তু শর্ত একটাই, তোমাকে প্রমাণ করতে হবে তুমি নদীর যোগ্য। সাহেব, আমি নদীর যোগ্য কিনা সেটা নদী ঠিক করবে, আপনার ডিরেক্টর পোস্ট নয়। আমি গ্যারেজে কাজ করে যে রুটি কিনি তার আপনার এসি রুমের বিরিয়ানির চেয়ে অনেক বেশি। নদী যদি এই আকাশকে ভালোবাসে তবে সে আধা পেটা খেয়েও সুখে থাকবে।
আরমান সাহেব মনে মনে হাসলেন। আকাশ চলে গেল। তিনি জানতেন এই অহংকারী আকাশের পতন ঘটাবে। তিনি গোপনে দীপুকে আবার ডেকে পাঠালেন। দীপু এখন ঘর ছাড়া, বাবার সাথেও যোগাযোগ নেই। ঠিক যোগাযোগ নেই না, তার বাবা ফিরে এসেছে, কিন্তু আকাশের কাছে সব শুনে তিনিও দীপুকে বাড়িতে ঠাঁই দেননি। কিন্তু তার লোভ মরে যায়নি। আরমান সাহেব তাকে ব্যবহার করার এক নতুন সুযোগ দিলেন। বিকালে তারা পার্কে দেখা করলো। দীপু, তুমি যদি আকাশ আর নদীর মাঝে দেওয়াল হতে পারো তবে আমি তোমাকে বিদেশে সেটেল করে দেব। একদম চিন্তা করবেন না, সব করছি আমি, দেখুন শুধু। দীপু আবার এক নাটক সাজালো। সে নদীর কাছে গিয়ে হাত পা ধরে কাঁদতে লাগলো। নদী, ও আসলে তোমাকে ঠকাচ্ছে। ও তোমার বাবার প্রপার্টি হাতানোর জন্য এই নাটক করেছে। ও চাই আমি সরে যাই যাতে ওই একাই রাজত্ব করতে পারে। তুমি ভাবলে কি করে তোমার এই জালিয়াতি আমি বিশ্বাস করব? এখন আকাশ আমার হয়েছে, তাই এসব বলছো। না, তুমি আমার কথা বিশ্বাস করবে না জানি না, প্রমাণ এনেছি। নদী প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু দীপু যখন আকাশের কিছু পুরনো ডায়েরি, যা দীপু নিজেই জালিয়াতি করে লিখেছিল, দেখালো, যেখানে লেখা ছিল নদীকে পটাতে পারলে আর কষ্ট করতে হবে না। তখন নদীর মনে সন্দেহের বীজ দানা বাঁধতে শুরু করলো। এটা আকাশের ডায়েরি। ও সবসময় ওর ব্যক্তিগত কথা এখানেই লিখে রাখে, দেখলে তো। নদী কিছু বলতে পারলো না। সে আবারও ধোকা খাবে স্বপ্নেও ভাবেনি। দীপু চলে গেল। সেদিন রাতে নদী আকাশের সেই ছোট ঘরে গেল। আকাশ তখন ল্যাম্পের আলোয় কিছু পড়াশোনা করছিল। নদীর চোখে জল আর মুখে রাগের ছাপ। আকাশ, তুমি কি আসলেও আমাকে ভালোবাসো, নাকি আমার বাবার প্রপার্টি তোমার লক্ষ্য? দীপু ভাই বলেছে আপনি নাকি আমার প্রপার্টির জন্য এসব করছেন। যা বলছি তা কি সত্যি? নদী, আপনি দীপুর কথা বিশ্বাস করছেন? যে লোকটা আপনাকে টাকার জন্য ব্যবহার করতে চেয়েছিল, তার কথা আপনার কাছে আমার চেয়ে বেশি দামি? প্রমাণ তো তাই বলছে আকাশ। তুমি কেন বাবার অফিসে গিয়ে ডিরেক্টর পোস্টের জন্য দরদাম করেছো? আকাশের মেজাজ বিগড়ে গেল। সে নদীর হাত শক্ত করে ধরে তাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। আবার সেই পরিচিত ঘ্রাণ, সেই তপ্ত নিঃশ্বাস, কিন্তু এবার সেখানে কেবল কামনার আগুন নয়, বরং এক বুক অভিমান ছিল। নদী, আপনি বড়লোক ঘরের মেয়ে বলেই হয়তো আপনার মনে হয় সব কিছু কেনা যায়। আমি আপনার প্রপার্টি চাই না, আমি আপনাকে চেয়েছিলাম। কিন্তু আপনার মনে যদি এতটুকু সন্দেহ থাকে তবে আজই এই সম্পর্কের শেষ। আকাশ রাগে নদীর খুব কাছে চলে এলো, তার ঠোঁট নদীর কানের কাছে। আমি আপনাকে ভালোবেসে ভুল করেছি নদী। আপনি সেই মেয়েই রয়ে গেছেন যে কেবল সাজানো কথাই ভুলে যায়। নদী আকাশের চোখে তাকিয়ে এক মুহূর্তের জন্য থমকে গেল। সে বুঝতে পারলো আকাশ কাঁদছে। এক অনিচ্ছাকৃত রোমান্টিক আবেশ তাদের ঘিরে ধরলো। আকাশ নদীকে ছেড়ে দিতে চাইলেও নদী তাকে চাপটে ধরলো। ঝগড়া আর অবিশ্বাসের মাঝেও তাদের শরীর একে অপরের সান্নিধ্য চাইল। সেই রাতে অন্ধকার ঘরে দুজনের দীর্ঘশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। পরদিন সকালে আকাশ সিদ্ধান্ত নিল সে আর এই শহরে থাকবে না। সে চলে যাওয়ার আগে দীপুর সেই জালিয়াতির ডায়েরিটা পরীক্ষা করলো এবং উজ্জ্বলের সাহায্যে বের করলো যে ডায়েরির কালিয়ার লেখা একদম নূতন। আকাশ সোজা আরমান সাহেবের বাড়িতে গিয়ে হাজির হলো। সেখানে তখন দীপু আর আরমান সাহেব মিলে নদীর বিয়ের আয়োজন নিয়ে কথা বলছিলেন। আকাশ ড্রয়িং রুমে ঢুকেই দীপুকে এক ঘুষিতে মেঝেতে ফেলে দিল। ভাই, তুই আমার রক্ত হয়ে আমার সাথে এই করলি? আরমান সাহেব, আপনার এই নোংরা রাজনীতি আমি যে ধরে ফেলেছি। নদী, তুমি এত বোকা। এটা যে একদম নতুন কালি সেটাও দেখনি। নদী ডায়েরিটা টান মেরে ভালো করে দেখলো। আকাশ সবার সামনে প্রমাণ করে দিল যে ডায়েরিটা ভুয়া। নদী নিজের ভুল বুঝতে পেরে দীপুর গালে এক কষিয়ে থাপ্পড় মারলো। বের হয়ে যা এখান থেকে দীপু। আর বাবা, তুমি যদি আকাশকে মেনে না নাও তবে আমি আজই এই বাড়ি থেকে ওর সাথে চলে যাব। আরমান সাহেব এবার হার মানলেন। তিনি বাধ্য হয়ে বিয়ের জন্য রাজি হলেন, তবে মন থেকে না। কিছুদিন পর অবশেষে আকাশ আর নদী বিয়ে করলো, তবে আভিজাত্যের নয় বরং বিশ্বাসের। আকাশ আর নদীর নিকাহ সম্পন্ন হলো অত্যন্ত সাদাসিধা ভাবে, পাড়ার ছোট এক মসজিদে। কোনো শান শওকত নেই, নেই কোনো আলোকসজ্জা। নদীর পরনে সাধারণ এক লাল জামদানি শাড়ি, মাথায় বড় করে টানা ওড়না। কাজী সাহেব যখন জানতে চাইলেন তখন নদী খুব শান্ত অথচ
দৃঢ় গলায় বলল। কবুল। আকাশের চোখে তখন জল। এক মেকানিকের ঘরে এমন রাজকন্যা কি আসলেও মানায়? রাত তখন গভীর। আকাশ নদীকে নিয়ে তার পৈতৃক ছোট ঘরে ফিরল। ঘরটা আজ টগর আর বেলি ফুলে সাজানো, যা আকাশ নিজেই তার জমানো টাকা দিয়ে কিনেছে। ঘরের এক কোণে জায়নামাজ বিছানো। নদী, এই ঘরটা আপনার আরমান ভিলার ডাইনিং রুমের চেয়েও ছোট। আমি জানি আপনার অনেক কষ্ট হবে। আমি কি আপনার উপর খুব অন্যায় করে ফেললাম? নদী ঘোমটা সরিয়ে আকাশের চোখের দিকে তাকিয়ে বলে। আকাশ, আমি যে নদী একবার সাগরে মেশার পথ চলা শুরু করে সে বালুচরের চিন্তা করে না। আজ থেকে আপনার এই ছোট্ট ঘরেই আমার জান্নাত। আমি আভিজাত্য দিয়ে নয়, ভালোবাসা দিয়ে আমাদের ঘর সাজাবো। আকাশ আবেগপ্রবণ হয়ে নদীর কপালে একটি পরম আদরের চিহ্ন এঁকে দিল। বাসর রাতের মোমবাতির আলোয় যখন তারা দুজনে আগামীর স্বপ্ন দেখছিল, ঠিক তখনই জানালার কাঁচ ভেঙে একটি পাথর এসে পড়ল মেঝেতে। পাথরের সাথে একটি চিরকুট। নিকা তো করলি আকাশ, কিন্তু বাসরাতটা কি শান্তিতে কাটাতে পারবি? উপহারটা আজ রাতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু তোলা রইল আগামীর জন্য। তোর এই খুশির ঘরে আমি নিজে আগুন জ্বালাবো। ইতি তোর বড় ভাই দীপু। আকাশ দ্রুত বাইরে বেরিয়ে গেল, কিন্তু কাউকে দেখতে পেল না। অন্ধকারের আড়ালে কেবল একজোড়া হিংস্র চোখ জলজল করছিল। পরদিন সকালে নদীর ঘুম ভাঙল মসজিদের ফজরের আজানে। যে নদী কোনোদিন দুপুর 12টার আগে বিছানা ছাড়েনি, সে আজ অজু করে ফজরের নামাজ আদায় করলো। আকাশের জন্য নাস্তা বানাতে রান্নাঘরের দিকে গিয়ে সে বিপদে পড়ল। মাটির উনুন, কাঠের ধোয়া আর কালি। নদীর ফর্সা মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। কাশি শুরু হলো। আকাশ রান্নাঘরে এসে নদীকে দেখে আঁতকে উঠল। নদী, এ কি অবস্থা আপনার? আমি তো বলেছি আপনাকে এসব করতে হবে না। আমি হোটেল থেকে নাস্তা নিয়ে আসবো। একদম না আকাশ, আমি আপনার স্ত্রী। আমি যদি জেদ করে আরমান ভিলা ছাড়তে পারি, তবে এই উনুন ধরানোও আমি শিখব। আমি চাই না পাড়ার লোক হাসাহাসি করুক যে চৌধুরী বাড়ির মেয়ে মেকানিকের ঘরে এসে নবাবি করছে। বিকেলে পাড়ার কিছু হিংসে করা মহিলা নদীকে দেখতে এলো। তারা বলাবলি করতে থাকলো। বড়লোকের বেটি, দুদিন পর তো বাপের দামি এসি রুমে ফিরে যাবে। এই অভাবের সংসারে কি আর সইতে পারবে? নদী সেদিকে কান দিল না, বরং নিজের বিয়ের একজোড়া সোনার বালা চুপি চুপি বিক্রি করে আকাশের গ্যারেজের জন্য নতুন কিছু যন্ত্র আর একটি ইনভার্টার কিনে আনলো, যাতে আকাশকে গরমে কষ্ট পেতে না হয়। নদীর এই নীরব ত্যাগ দেখে আকাশ অবাক হয়ে গেল। তার সেই ঝগড়াটে সিনিয়র মেয়েটা আজ যেন এক পরিণত ঘরণী হয়ে উঠেছে। আকাশ আর নদীর শোক সহ্য হলো না দীপুর। আরমান সাহেবের মদতে দীপু এক ভয়ঙ্কর ফাঁদ পাতল। একদিন আকাশ যখন তার গ্যারেজে নতুন মেশিনগুলো নিয়ে কাজ করছিল, হঠাৎ সেখানে পুলিশ এসে হানা দিল। আকাশ, আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে। আপনি স্মাগলিং এর মালের কারবার করছেন। এই নতুন মেশিনগুলোর পেপারস কই? আসলে দীপু জালিয়াতি করে সেই মেশিনগুলোর ভেতর নিষিদ্ধ কিছু জিনিস লুকিয়ে রেখেছিল। আকাশ কিছুই জানতো না। সবার সামনে আকাশকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হলো। নদী যখন এই খবর পেল, সে পাগলের মতো থানায় দৌড়ে গেল। সেখানে দেখলো তার বাবা আরমান সাহেব আর দীপু হাসি মুখে দাঁড়িয়ে আছেন। নদী, এখনো সময় আছে। এই মেকানিককে ডিভোর্স দেওয়ার কাগজে সই করো। আমি ওকে এখনই ছেড়ে দেব, না হলে ওর জেলখানায় পচে মরা কেউ আটকাতে পারবে না। নদী বাবার চোখের দিকে তাকিয়ে ঘৃণা ভরা কণ্ঠে বলল, বাবা, আপনি রক্তে আমার বাবা হতে পারেন, কিন্তু মনে আপনি এক কসাই। আকাশ আমার স্বামী, ওর মান সম্মান আজ থেকে আমার। আমি ডিভোর্স দিব না, বরং আপনাকে আর ওর ভাই নামের কলঙ্ক দীপুকে আমি হাজতে পাঠাবো। হাজতের লোহার শিকের ওপাশে আকাশ আর এপাশে নদী। দুজনের মাঝখানে কেবল এক চিলতে দূরত্ব। আকাশের চোখ আর ছলছল করছে। অপমানে আর লজ্জায় সে মাথা তুলতে পারছে না। নদী, আপনি বাবার কথা মেনে নিন। কেন এই অভাবের ছেলের জন্য নিজের জীবনটা নষ্ট করছেন? আপনি রাজকন্যা, আপনার জায়গাটা রাজপ্রাসাদেই। আকাশ, খবরদার আর কোনোদিন এই কথা বলবে না। তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তুমি সবুর করো, আল্লাহ ইনশাল্লাহ আমাদের পথ দেখাবেন। আমি একা নই, আমাদের ভালোবাসা আমার সাথে আছে।
নদী আকাশের হাতে হাত রেখে প্রতিজ্ঞা করলো সে এই ষড়যন্ত্রের শেষ দেখে ছাড়বে, কিন্তু আরমান সাহেব টাকা দিয়ে আইনের মুখ বন্ধ করে দিলেন। আকাশকে হাজতে রেখে শুরু হলো নদীর এক কঠিন লড়াই। আরমান সাহেবের টাকা আর দীপুর বিষাক্ত চালের সামনে নদী এখন একা, কিন্তু তার সাহসের পাল্লা যে কারো চেয়ে ভারী। আকাশকে জেল হাজতে রেখে নদী যখন ঘরে ফিরল, তখন তার পুরো শরীর কাঁপছে রাগে, কিন্তু কাঁদলে চলবে না। সে তার ড্রয়ার থেকে আকাশের জমানো কিছু টাকা আর নিজের শেষ সম্বল হীরের নাকফুলটা বের করলো। শহরের নামকরা উকিল ব্যারিস্টার মইনুলের কাছে যেতে হবে। সেখানে যাবার পর ব্যারিস্টার মইনুল নদীর অবস্থা দেখে একটু তাচ্ছিল্য করে হাসলেন। চৌধুরী সাহেবের মেয়ে আজ একা মেকানিকের জন্য আমার দুয়ারে। নদীমা, তোমার বাবা যদি জানে আমি এই কেস লড়ছি, কালই আমার লাইসেন্স ক্যান্সেল করে দেবে। লাইসেন্স ক্যান্সেল হওয়ার পথ পরে করবেন আঙ্কেল। আগে দেখেন একজন নির্দোষ মানুষ জেল খাটছে। আপনি যদি কেস না লড়েন তবে আমি আপনার চেম্বারের সামনে আমরণ অনশনে বসবো। আর আপনি তো জানেন নদী যা বলে তা করেই ছাড়ে। ব্যারিস্টার সাহেব নদীর জেদ দেখে ঘামতে লাগলেন। এদিকে পাড়ার মোড়ে দীপু বাইক নিয়ে চক্কর দিচ্ছে। নদীকে ফিরতে দেখে সে শীষ দিয়ে উঠল। কিরে ছোট বউ, উকিল ধরে লাভ নেই। আকাশকে আমি এমন আটায় ফেলছি যে বের হতে গেলেই চামড়া উঠে যাবে। তার চেয়ে বরং বাবার কাছে ফিরে যা, শাড়ি গয়না পরে আবার রাজকন্যা হয়ে থাক। দীপু ভাই, আপনার বাইকের টায়ারে যে হাওয়া কম সেটা খেয়াল করেছেন? আকাশের গ্যারেজ বন্ধ হতে পারে, কিন্তু আপনার বুদ্ধি যে লিক হয়ে গেছে সেটা সবাই বুঝে গেছে। সাবধানে থাকেন। কখন যে নিজের গর্তে নিজে পড়েন। দীপু মুখ কালো করে চলে গেল। নদী মনে মনে হাসলো, কিন্তু তার বুকটা ফেটে যাচ্ছিল আকাশের জন্য। পরদিন নদী অনেক কষ্ট করে আকাশের প্রিয় আলু দিয়ে মুরগির ঝোল আর সাদা ভাত রান্না করলো। অনেক কাঠখড় পুড়িয়ে পুলিশের কনস্টেবলকে কিছু টাকা আর মিষ্টি কথায় ম্যানেজ করে সে হাজতের কাছে যাওয়ার অনুমতি পেল। আকাশ তখন শিকের ওপাশে মনমরা হয়ে বসে মেঝের পিঁপড়ে গুনছিল। নদীকে দেখে সে ছিটকে উঠে দাঁড়ালো। নদী, আপনি আবার এসেছেন? আপনার হাতে ওটা কি? তোমার জন্য রাজকীয় ভোজ, তবে শর্ত আছে। পুরোটা খেতে হবে। আর শোনো, আলুগুলো কিন্তু আমি ঠিকমতো সিদ্ধ করেছি, একদম তোমার গলার স্বরের মতো নরম। আকাশ হাসবে না কাঁদবে বুঝতে পারলো না। নদী এক লোকমা ভাত মেখে শিকের ফাঁক দিয়ে আকাশের মুখে তুলে দিল। আকাশ খাওয়ার পর চোখ বন্ধ করে। উফ নদী, ঝোলটা একটু ঝাল হয়েছে, কিন্তু পৃথিবীর সেরা বিরিয়ানিও এর কাছে নস্যি। তবে আপনার হাতের কালিগুলো তো পরিষ্কার হয়নি। কালি দিয়ে কি হবে? আমার মন তো পরিষ্কার। আচ্ছা আকাশ, বের হয়ে কিন্তু আমাকে দামি পারফিউম কিনে দিতে হবে না, শুধু একজোড়া রেশমি চুড়ি কিনে দিলেই হবে। আকাশ নদীর হাতটা শিকের ফাঁক দিয়ে শক্ত করে ধরলো। ইনশাল্লাহ নদী, এই শিক আমাদের আলাদা করতে পারবে না। ঠিক তখন কনস্টেবল কাঁচতে কাঁচতে এলো। আইন মেনে প্রেম করেন ভাইজান, সময় শেষ। আমি আসি আকাশ, তোমার সাথে আমার আবার দেখা হবে। তোমাকে এখান থেকে বের করেই ছাড়বো। নদী বেরিয়ে পড়লো। সে বুঝতে পারলো শুধু আইনি লড়াইয়ে হবে না, প্রমাণ দরকার। সে জানতো দীপু আরমান ভিলার গেস্ট হাউসে থাকে। সে রাতে বোরখা পরে ছদ্মবেশে সেখানে ঢুকলো। বাড়ির কাজের মেয়ে সখিনার সাথে নদীর আগে থেকে ভাব ছিল। সখিনা নদীকে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। দীপু তখন ড্রয়িং রুমে বসে মদ আর আরমান সাহেবের দেওয়া টাকার বান্ডিল নিয়ে উল্লাস করছিল। আরে আরমান সাহেব, আকাশ তো শেষ। ওকে আমি ফাঁসিয়েছি গ্যারেজে। এখন হাজতে। এবার আপনার প্রজেক্ট সব ফাইল আমি সরিয়ে ফেলব, কেউ টেরও পাবে না। নদী জানালার আড়ালে দাঁড়িয়ে
সব মোবাইল রেকর্ড করছিল, কিন্তু বিপত্তি ঘটল তখনই যখন একটি ফুলদানি নদীর ওড়নার টানে নিচে পড়ে গেল। ছন কে কে ওখানে? নদী দ্রুত নিজেকে সামলে নিয়ে বিড়ালের মতো শব্দ করল। ইউ ধুর, ওই আপদ বিড়ালটা এখানেও এসেছে। যা ভাগ। নদী জান নিয়ে পালিয়ে গেল। তার হাতে এখন মোক্ষমস্ত্র। আদালতের দিন ধার্য হলো। আরমান সাহেব দামি স্যুট পরে ভিআইপি সারিতে বসে আছেন। পাশে দীপু দাঁত কেলিয়ে হাসছে। আকাশকে যখন কাঠ গড়াই দাঁড় করানো হলো, তার চেহারাটা একটু শুকিয়ে গেছে, কিন্তু চোখে এখন এক অদ্ভুত তেজ। সরকারি উকিল আকাশকে চোরাচালানকারী হিসেবে প্রমাণ করতে মরিয়া। ঠিক তখন ব্যারিস্টার মইনুল দাঁড়িয়ে বললেন, ইয়োর অনার, আমার কাছে এমন এক সাক্ষী আছে যে পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেবে। নদী গটগট করে কাঠগড়ায় গিয়ে দাঁড়ালো। নদী, তুই এখানে কি করছিস? ইওর অনার, আমার কাছে একটি ভিডিও আছে যা প্রমাণ করবে আকাশ নির্দোষ এবং আসল অপরাধী আমার ভাই দীপু। ভিডিওটি প্লে হতেই কোর্টরুমে পিনপতন নীরবতা। দীপুর চেহারা ফ্যাকাশে হয়ে গেল। আরমান সাহেব রাগে কাঁপতে কাঁপতে বেরিয়ে যেতে চাইলেন, কিন্তু পুলিশ তাকে আটকে দিল। প্রমাণের ভিত্তিতে আকাশকে সসম্মানে খালাস করা হলো এবং দীপুকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হলো। আকাশ কাঠগড়া থেকে নেমেই নদীকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু আদালতের পরিবেশ দেখে হাত বাড়িয়ে শুধু নদীর ওড়নার খুঁটটা ধরল। নদী হাসি মুখে বলল, বাসায় চলেন মেকানিক সাহেব, উনুনটা কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছে।
আকাশের নদী যখন তাদের ছোট ঘরে ফিরল, পাড়ার মানুষ তাদের ফুলের শুভেচ্ছা জানালো। নদী, আপনি এভাবে চোরের মতো দীপুর ঘরে কেন গিয়েছিলেন? যদি কিছু হয়ে যেত? আরে আমি তো রাজকন্যা, আমার 7 খুন মাফ। তার চেয়ে বরং এটা দেখেন, আমি আজ বিরিয়ানি রান্না করার চেষ্টা করেছি। 1 মিনিট, এটা বিরিয়ানি না খিচুড়ি? চালগুলো তো ভাতের মতো না হয় বিরিয়ানির মতো হয়ে গেছে। বেশি কথা বললে কিন্তু এই হালুয়াই খেতে হবে। আর শুনুন, কাল থেকে গ্যারেজ আবার খুলবে। আমি প্রথম কাস্টমার, আমার সাইকেলের চেনটা ঠিক করে দিতে হবে। আকাশ হো হো করে হেসে উঠল। তাদের এই ছোট ঘরটা যেন আবার প্রাণ ফিরে পেল। কিন্তু আরমান সাহেব ছেড়ে বসেই নতুন চাল চালছেন। তিনি এবার ভাড়াতে খনি লাগানোর পরিকল্পনা করছেন, কারণ আরমান সাহেব দমে যাওয়ার পাত্র নন। তিনি এবার বিদেশ থেকে দেশে আনলেন তার বড় ভাগ্নে আরশাদকে। আরশাদ দেখতে যেমন সুদর্শন, বুদ্ধিতে তেমনই ধূর্ত। সে শুধু ব্যবসায় বোঝে না, সে জানে কিভাবে মানুষের আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে হয়। আরমান সাহেব তাকে দায়িত্ব দিয়েছেন আকাশের জীবন বিষিয়ে দিয়ে নদীকে আবার ফিরিয়ে আনতে। সকালবেলা আকাশের গ্যারেজে ধুমধাম করে কাজ চলছে। আকাশ একটা পুরনো ইঞ্জিনের সাথে কুস্তি লড়ছে। এমন সময় সেখানে এক চকচকে সিলভার রঙের বিলাসবহুল গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো আরশাদ। চোখে দামি সানগ্লাস, পরনে ইতালিয়ান স্যুট। আরশাদ গ্যারেজের চারপাশটা তাচ্ছিল্যের সাথে দেখে বলে, তো এই সে বিখ্যাত মেকানিক আকাশ চৌধুরী, নদী যার জন্য রাস্তা ছেলে এই নর্দমায় এসে ডেরা বেঁধেছে। আকাশ হাতের গ্রিজ মুছতে মুছতে উঠে দাঁড়ালো।
মেকানিক ঠিক আছে, কিন্তু জায়গাটা নর্দমা নয়। এটা আমার রুচি। আর আপনি কে? আরমান সাহেবের নতুন কোন বেতনভুক্ত কর্মচারী? আমি আরমান সাহেবের ভাগ্নে আরশাদ। নদী আমার ছোটবেলার বন্ধু, আর সম্ভবত হওয়ার কথা ছিল অন্য কিছু। নদীকে নিতে এসেছি, তবে গায়ের জোরে নয়। তাকে বুঝিয়ে দিতে এসেছি যে সে ভুল জায়গায় আছে। আকাশের চোয়াল শক্ত হয়ে গেল ঠিক সেই মুহূর্তে টিফিন ক্যারিয়ার হাতে নদী গ্যারেজে ঢুকলো। আরশাদকে দেখে সে থমকে দাঁড়ালো। আরশাদ ভাই, তুমি এখানে? নদী, এই কি চেহারা হয়েছে তোমার? চোখে কালি, হাতে উনুনে পড়া দাগ, এসব কি? আর এখানে তোমার কি কাজ? চলো আমার সাথে, মামা সব বলছে আমাকে। তিনি অনেক অনুতপ্ত। আকাশ আর চোখে নদীর দিকে তাকালো। তার মনে এক অজানা আশঙ্কায় মেঘ। নদীকে আরশাদের এই মায়াবী আহ্বানে সাড়া দেবে? কিন্তু আকাশকে অবাক করে দিয়ে নদী আরশাদকে সরাসরি না বলে দিল। কিন্তু আরশাদ নাছোড়বান্দা। সে আকাশের বাড়ির কাছেই একটা দামি ফ্ল্যাট ভাড়া নিল এবং প্রতিদিন নিয়ম করে আকাশের ঘরে মেহমান হয়ে আসতে শুরু করলো। নদীও না করতে পারে না। একদিন দুপুরে আকাশ বাসায় ফিরে দেখলো আরশাদ নদীর সাথে রান্না করে বসে সবজি কাটছে। আকাশ মেজাজ খারাপ করে। ঘটনা কি? আমাদের ঘরে কি এখন কিচেন শুটিং হচ্ছে নাকি? আরে আকাশ ভাই, নদী বলছিল সে আজ সরষে ইলিশ রাঁধবে, তাই ভাবলাম একটু হেল্প করি। তবে নদী, সর্ষে বাটাটা একটু বেশি হয়ে গেছে না? আরে না না,
ঝাল আর কষা মাংস পছন্দ করে। আশাদ ভাই, তুমি বরং ডাইনিং এ গিয়ে বসো। আকাশ দেখলো আরশাদ তার ঘরে এসে তার সিংহাসনে অর্থাৎ সেই পুরনো মোড়াটাতে বসতো, সেটাতে বসে আছে। আকাশের খুব ইচ্ছে হলো আরশাদের ওই দামি সুটে এক বালতি গ্রিজ ঢেলে দিতে। আকাশ নদীকে আড়ালে ডেকে বলল, নদী, এই লোকটা সারাদিন আমাদের ঘাড়ের উপর বসে থাকে কেন? ওকে আরমান ডিলার কোনো খাস কামরা নাকি? আরে আকাশ, ওকে নিয়ে চিন্তা করো না তো, ও তো মেহমান। আর তাছাড়া ও বলেছে বাবার হার্টের অবস্থা নাকি ভালো না। আমি একটু চিন্তায় আছি। তিনি অন্যায় করেছেন ঠিক, কিন্তু তার সাজা তো মৃত্যু হতে পারে না। আমি ঘৃণায় বাবার কাছে যাই না, তবে আরশাদ ভাইয়ের কাছে খোঁজটা পাই। আর উনি তো খারাপ নন, ওনাকে কি করে বের হয়ে যেতে বলি। আকাশ বুঝলো আরশাদ আসলে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করেছে। আকাশ ভাবলো নদীকে কিছু বললে আর লাভ হবে না। আরশাদকে শিক্ষা দেওয়ার জন্য আকাশ এক নতুন পরিকল্পনা করলো। পরদিন সে নদীকে বলল, চলুন আজ আমরা ডেটিং এ যাই। নদী তো অবাক। গ্যারেজ ফেলে ডেটিং? সূর্য কি আজ পশ্চিম দিকে উঠলো? আকাশ নদীকে নিয়ে তার পুরনো খটখটে মোটর সাইকেলে বসালো। পেছনে বসে নদী আকাশের কাঁধ শক্ত করে ধরলো। আকাশ ইচ্ছে করে বাইকটা আরশাদের ফ্ল্যাটের সামনে দিয়ে বারবার হর্ন বাজিয়ে নিয়ে গেল। তারা গেল এক খোলা মাঠের ধারে ফুচকার দোকানে। নদী, এই নিন আপনার ডিনার, 10 টাকা 10টা ফুচকা। আরমান ডিলার 5 স্টার ডিনারের চেয়ে অনেক বেশি ভিটামিন আছে এতে। উফ, আকাশ, তুমি না একটা আস্ত কার্টুন। তবে এই কার্টুনকে আমার ভালো লাগে।
ফুচকা খেতে খেতে নদীর ছালে না মুখ লাল হয়ে গেল। আকাশ আলগোছে তার গামছা দিয়ে নদীর মুখ মুছে দিল। এই দৃশ্যটা দূর থেকে আসা তার বাইনোকুলার দিয়ে দেখছিল।